নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছে। আজকের দিনটা আমাদের জন্য খুবই ভালো, একটু ব্যস্ততার দিনও বটে, কিন্তু খুব আনন্দের দিন, আসলে আনন্দময় ব্যস্ততা যাকে বলে সেটা। তো আমাদের ওপর নিচ মিলিয়ে আজকে রান্না হচ্ছে। রাত্রেবেলায় পুতুলদির দুই ছেলে এবং জামাইবাবুর নেমন্তন্ন। বড় ছেলে একটু বড় হয়ে গেছে, তো এখন যেটা হয় আর কি, সব জায়গায় তারা বাবা মার সাথে যেতে চায় না, কিন্তু আমরা আশা করছি পুতুল আসবে। তো যাই হোক, এখন আমাদের ওপরেতে রান্না হচ্ছে যেটা, সেটা ডালটা মিনামাসি করে ফেলেছে, মাংসটা আমি করবো। আর নিচে হচ্ছে দই কাতলা, আরো যেন কি হচ্ছে, দই কাতলা হচ্ছে, সরু চালের ভাত হচ্ছে, চাটনি, যাদব আমাদের খুব দই খেতে ভালোবাসে, দই, আর একটা যেন কি হচ্ছে, ভাজা একটা কি হচ্ছে, তাছাড়াও যেন একটা কি হচ্ছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমাদের ওপরে আজকে একটু ডালটা সরিয়ে রাখা হলো, মাংসটাও নিচে এই বেলায় হচ্ছে চিতল মাছ, যার ফলে চিতল মাছটা উপরে পাঠিয়ে দেবে আলপনাদি বললো, এবং দই কাতলা তারপরে করবে। এখন আমি যাতে ঘাটা না পড়ে যায় সেই জন্য এই ডালটা এখনই নিচে গিয়ে আলাদা করে রেখে দেবো, ওটা রাত্রির জন্য, আর আমাদের জন্য ওখান থেকে একটু তুলে রাখা হয়েছে আর কি। আর মাংসটা হওয়ার পর শুধু টুকুরের জন্য আলাদা করে মাংস রেখে দেবো, মানে রাতের মাংসটা, কারণ টুকু তো মাছ খাবে না। তারপর সেই মাংসটাও ধরে উপরে পাঠিয়ে দেবো। মিনামাসি বেরিয়ে গেলে পরে তারপরে আমি ঢুকবো হচ্ছে রান্নাঘরে মাংস রান্না করতে। আর এই যে দেখুন, এই যে দাঁড়ান উল্টো করে দেখাই, এই যে সমস্ত রিসলেট ছিঁড়তে শেষটায় এসে এই একটা আমি মিশো থেকে অর্ডার দিলাম, কারণ আমি যখন ব্যায়াম করি তখন অনেক সময় যেটা হয় যে একটু হিপের নিচে হাত দিয়ে পা তুলতে হয়, সেসবগুলোতে চুড়ি টুড়ি থাকলে খুব বাজে অসুবিধা হয়, মানে লাগে, এবং চুড়িগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে কি হয় রিসলেট ছাড়া কোনো উপায় নেই। আর আমার সোনার রিসলেট ছিল, অল্প সোনায় কয়েকটা ছিল, একটা একটু ভারীতে কেনা হয়েছিল, সেটা তো অঞ্জলি জুয়েলার্সের দান, সেটা তো গ্যাসে ছিঁড়ে, বেশি ব্যবহার না করার পরেও সেটা ছিঁড়ে গেছে, এবং যে কটা ছিল হালকা হালকা সোনায় কয়েকটাই ছিল, সবগুলো ছেড়ে গেছে। এই মুহূর্তে ঘরেতে কিছু নেইও যে কিছু একটা অন্তত করবো, কিচ্ছু নেই, কারণ আমাদের সেই যে বেড়াতে যাওয়ার আগ দিয়ে সমস্তটাই রেখে আসা হয়েছিল ব্যাংকের লকারে, আর লকারটা এত দূরে ব্যাংকটা যে ওটা আমার একার পক্ষে সম্ভবও হচ্ছে না যাওয়া। আর যে জিনিসপত্রগুলো ছিঁড়ে গেছে সেগুলোকে সারিয়ে নিতে হবে, না হলে অন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে, দেখি কি করা যায়। তো আপাতত শুরু তো হলো ব্লগ, এখন জানি না কোন দিকে যাবে, যেদিকে যাবে দিনের গতিক সেদিকেই ব্লগের গতিকও যাবে, এই আর কি। তো আজকে সন্ধ্যাবেলা থেকেই মূল গল্পটা শুরু হবে, কিন্তু তাও রান্না বান্না সবই চলছে, সেগুলোও একটা গল্প, মানে অনুষ্ঠান শুরুর আগেও একটা প্রস্তুতি থাকে, তারপরেও চলে যাওয়ার পরেও কাজ থাকে, সব মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপার। অনুষ্ঠান স্বার্থে কিছু না, মানে ওই আর কি, হাজবেন্ড আমার পিএইচডি কমপ্লিট করেছে, সেই জন্য বাবা খুব খুশি হয়ে ওদেরকে খাওয়াচ্ছেন। এটা কিন্তু প্রথম খাওয়ানো নয় আমাদের বাড়িতে, এর আগেও আমার শ্বশুর মশাইয়ের দুইজন বন্ধু তারা এসেছিলেন, মানে ওরা মোমবাদাকে এত ভালোবাসেন, আর আমার শ্বশুর মশাই পিএইচডিটা নিয়ে এত বেশি ওয়ার্ডেড ছিলেন যে মানে ওনার আর আনন্দের সীমা নেই, কি করবেন কি না করবেন বুঝেই পাচ্ছেন না আর কি। সেই জন্য দুই কাকু এসেছিলেন, তারাও ওই আমার শ্বশুর মশাইয়ের মতোই অসতিপর মানুষ। তাদের রান্না বান্নায় কোনো কিচ্ছু বাহুল্য ছিল না, খুব পাতলা মাছের ঝোল, মানে ঝিঙে দিয়ে, গরমকাল ছিল সে সময়টা, ঝিঙে দিয়ে, আলুও চলবে না, বেগুনের তরকারি, ঝিঙে দিয়ে মাছের ঝোল, তারপর আরো যেন কি সব, মানে ওই কি পোস্ত যেন একটা হয়েছে, ঢ্যাঁড়স পোস্ত, মানে এই সবগুলোই আর কি, যা আমাদের ঘরোয়া রান্না সেগুলোই ওরা খেয়েছেন, এর অতিরিক্ত ওরা খেতে পারবেন না। এককালে প্রচুর খেয়েছি সত্য, এখন আর সেদিন নেই করে। একদিনেই দুজন এসেছিলেন, দুজনেই বিপত্নিক। তো আজকে এমন একজন আসছেন যাদের একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানো যায় আর কি। হ্যাঁ, তো এরপরেও যারা আসবেন তারা আমার ওই শ্বশুরমশাই বন্ধু মতোই আর কি। এবং ওরা এসেছিলেন তখন কিন্তু বুম্বাদা বাড়িতে ছিল না, তখন সেদিন ওয়ার্কিং ডে, বুম্বাদা বাড়িতে ছিল না, দুপুরবেলায় এসেছিলেন। ওরা রাত্রেবেলায় খুব খুব কম খান, বা কেউ একজন বললেন যে, একজন কাকু বললেন তিনি দুধ খই খান, কাজে ওদেরকে রাত্রে ডাকা যেত না, ওরা দিনেতেই খেয়েছে। সেদিন ওয়ার্কিং ডে বুম্বাদা বাড়িতে ছিল, আমাদের যার পিএইচডি তার কিন্তু তেমন কিছু হয়নি, মানে তার কিছু তেমন বিকার নেই আর কি। যত আনন্দ যত উচ্ছ্বাস সব আমার শ্বশুর মশাইয়েরই বেশি। প্রথমে মার্জনা চেয়ে বন্ধুরা, আজকে ব্লগটা একটু ছেঁড়া হয়েছে, মাঝখানে কিছু কিছু করে ক্লিপিং ডিলিট হয়ে গেছে, সেটা আমারই দোষে, যাই হোক হয়ে গেছে জন্য হঠাৎ করে কথার পরেই রান্নায় চলে এলাম। যাই হোক, এই রান্নাটা পুতুলদি খেতে চেয়েছে, এটা আমার শাশুড়ি মা এইরকম ভাবেই, হুবহু এইভাবেই রান্না করতেন মাংস। পুতুলদি বলেছে যে পিসির পাতলা করে যে ঝোল আলু দিয়ে সেইটাই করে দিতে আর কি। তো যাই হোক, সেই জন্য শ্বশুরমশাই আমাকে বলেছেন যে মাংস রান্নাটা তুমি করো। তো ওপরে আমি করতে এলাম, এখন যেটা দিলাম সেটা হচ্ছে জিরে এবং ধনে বাটা। এখন তো গুঁড়ো দিয়ে রান্না হয়, কিন্তু জিরে এবং ধনে বাটাটা দিয়ে অনেকদিন পর কিন্তু আমি রান্না করছি, আমার শাশুড়িমা এইভাবেই করতেন। 8-5 দিনের রান্নার সাথে খুব একটা যে পার্থক্য আছে তা না, আবার পার্থক্য আছেও, ওই আঁচ বাড়ানো কমানো সবটুকু যে
খুব একটা বলে বোঝাতে পারবো তা না, তবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ওনার এইভাবেই রান্না করার পদ্ধতি। আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম, আমার শাশুড়ি মা হলে সেটাও বাটাই দিতেন, কিন্তু বাটা দিতে পারছি না কারণ আমার মেয়ে, আমার শ্বশুরমশাই এরা খুব একটা ঝাল খেতে পছন্দ করেন না। তো যাই হোক, প্রথমে তেলটা একটু বেশি উনি দিতেন আমি দেখেছি, তারপর সেখান থেকে একটু প্রথমে আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপর পেঁয়াজ আর যেটাকে বলে টমেটো সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর নুন হলুদ দিয়ে টমেটো পেঁয়াজ গুলে যাওয়ার পর প্রায় তারপর বাটা মশলাগুলো দেওয়া। বাটা মশলা মানে ওই রসুন, আদা, লঙ্কা, জিরে এবং ধনে। মা বলতেন 100% মশলা কষানোর পরে তারপর মাংস অ্যাড করতে হবে, অর্থাৎ একটু কষানো বাকি আছে, মাংস দিয়ে কষাতে কষাতে বাকিটা হয়ে যাবে, তা মোটেই করা যাবে না, সেটা পুরোটা হয়ে যাবে তবে। যাই হোক, সেটা দিয়ে দিলাম। আমার এই শাশুড়ি মার এই খুব সিম্পল রেসিপিটাই কি অপূর্ব হতো সেটা যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন। আমার শাশুড়ি মা সত্যি অপূর্ব রান্না করতেন। হ্যাঁ, প্রথমে কিন্তু তেলে খানিকটা গরম মশলা এবং তেজপাতা ফোড়নও পড়েছে। তো যাই হোক, ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আলুগুলো অ্যাড করতে হবে। আলু দিয়ে খানিকটা কষিয়ে নেওয়ার পর তারপর আলুগুলোকে আবার তুলেও রাখতে হবে। নিয়ে, যেহেতু আমার শাশুড়ি চাকরি করতেন, সময়টা একটু কম পেতেন, মানে যেহেতু ওই কড়াইতে কষিয়ে তারপর সেদ্ধ করলে একটু সময় বেশি লাগে, তাই জন্য আমি কিন্তু দেখেছি উনি প্রেসার কুকারে বাকি সেদ্ধটা করে নিতেন। আমি একদম হুবহু ওনার মতো করেই রান্না করছি। তো এখানে প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু চিনি আর একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, তারপর জলটা গরম করতে বসিয়ে দিলাম। ইতিমধ্যে মাংসটুকু কষানো হয়ে গেছে। তারপর আমি তুলে নেব আমার শাশুড়ি মার মতো করে যে আলুগুলো রয়েছে সেগুলো, তারপর দিয়ে দেব হচ্ছে মাংসটা প্রেসারেতে। এমনিতে কষাতে কষাতে বেশ খানিকটা সেদ্ধ তো হয়ে গেছে, যার ফলে বড় আছে একটা সিটি দিয়ে তারপর বন্ধ করে দেওয়ার পর প্রেসারটা নেমে গেলে তারপর খুলে নিয়ে আলুগুলোকে দিয়ে নিয়ে তারপর আর একবার বড় আছে আর একটা সিটি দিয়ে জাস্ট সাথে সাথে প্রেসারটাকে খুলে দেব। এবং যেহেতু গরমই থাকবে সেহেতু তার মধ্যেই কিন্তু দিব্য আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, এই যে হয়েই গেছে। এবার মশলাগুলো, কাইগুলো যেটুকু বাকি ছিল সেটা দিয়ে নিয়ে তারপর প্রেসারটা বন্ধ করে দেব। আপনারা অনেকেই হয়তো বা এইভাবে করেন বা হয়তো বা একটু আলাদা করে করেন, প্রত্যেকের হাতেই আলাদা আলাদা স্বাদ হয়। আমি জানি না কিছু কিছু মানুষের হাতে কিছু কিছু রান্না কেন এত সুন্দর হয়, আর কোনো কোনো মানুষের হাতে সব কটা রান্নাই খুব ভালো হয়। এটা একদম শাশুড়ি মার মতোই হয়েছে বলে তখন আমার মনে হচ্ছিল। পরে যখন নিজে খেতে গেলাম তখন বুঝলাম যে না, শাশুড়ি মা আর একটু বেশি ভালো করতেন। আমার শাশুড়ি মার হাতে সত্যিই জাদু ছিল, সব রান্নার ক্ষেত্রেই জাদু ছিল। তিনি প্রত্যেকটা রান্না খুব ভালো করতে পারতেন। অথচ যখন বিয়ে হয়ে এসেছিলেন তখন খুব একটা যে ভালো রান্না জানতেন তা নয়। তিনি তো অ্যাথলিট ছিলেন, তারপর মাঠে হাফ প্যান্ট পরে দৌড়তেন। আজ থেকে বছর 50 আগে শিলিগুড়ি শহর, ভেবে দেখুন, বিবাহিতা স্ত্রী। আমার শ্বশুরমশাইয়ের কোনো আপত্তি নেই, তার বাড়ির দিকের কারোর কোনো আপত্তি নেই, আপত্তি ছিল বাইরের কিছু মানুষজনের। একদিন আমার শাশুড়ি মাকে একজন ভদ্রমহিলা যার পর নাই অপমান করেন। তারপর থেকে আমার শাশুড়ি মা বলেন উনি রান্না নিয়ে কিছু একটা খোঁটা দিয়েছিলেন, ঘর কন্যা নিয়েও খোঁটা দিয়েছিলেন। আমার শাশুড়ি মা ওপেন চ্যালেঞ্জ করেন, আমি রান্না শিখে তোমার থেকে ভালো রান্না করব, তোমার থেকে অনেক ভালো করে সংসার করব তথা ছেলে মেয়েদের মানুষ করব। বাস্তবেই সেই ভদ্রমহিলা যিনি খোঁটাকে মেরেছিলেন তিনি সংসার কেমন করতেন জানি না, তার রান্না কোনোদিন খাওয়ার সৌভাগ্য হয়নি। কিন্তু তিনি চাকরিজীবী ছিলেন না। পরবর্তীকালে আমার শাশুড়ি মা একটি চাকরিও পেয়েছিলেন। তারপরে যেটা জানতে পেরেছিলাম, ভদ্রমহিলার ছেলেমেয়েরা কেউই ভদ্রমহিলাকে দেখেননি শেষ পর্যন্ত। ভদ্রমহিলা একা একা একটা ঘরে মারা গেছেন। দরজা খুলে প্রতিবেশীরা তার মৃতদেহ উদ্ধার করেছেন। এবং তিনি পাড়াতে খুব একটা পপুলার ছিলেন না। এত কথায় কথায় মানুষকে আঘাত করা যার স্বভাব, তিনি খুব একটা পপুলার হবেন না সেটাই স্বাভাবিক। একটা জিনিস দেখাই, এই জিনিসটা আমার বাড়িতে ছিল, তার মধ্যে অবশ্য এখন আমার নতুন ছেঁড়া রিসলেটটাও ঢুকে গেছে। দুটো আছে এখানে এরকম ছেঁড়া ছেঁড়া রিসলেট, আরো দুটো আছে যেটা লকারেতে আছে, সেগুলো সব একসাথে করে আনতে হবে, নিয়ে সেগুলো সারাতে হবে। সব মিলিয়ে এখানে ছেঁড়া রিসলেট আছে 3টে। দাঁড়ান দেখাই। এই যে এর মধ্যে এই একটা নোয়া আছে যেটা কিন্তু সমস্তই বাড়ির বাইরে। এই জিনিসটাকে আমি জানি না কেন রেখে গেছিলাম, ওই ভেতরে ছিল, অনেকটা ভেতরে, খেয়াল করিনি। যাই হোক, আলাদা রাখা ছিল। এটা আমার শাশুড়িমার নোয়া। তো এই যে দেখাচ্ছি, দাঁড়ান, এটা তো গেল। এই যে
এটা মোটামুটি মজবুতের, মানে এটা এই যে খুব একটা এটাতে ইয়ে নেই, 10 গ্রামও নেই, মানে ভরিখানেকও নেই আর কি। 10 ছিঁড়ে গেছে দুদিক থেকে, একটি একটি করে ছিঁড়ে গেছে। এই যে এটা লাগিয়ে নিলেই হয়, কিন্তু সেটা লাগানো যায়নি। এটা খুব একটা বেশি ব্যবহার হয়নি। এটা কিন্তু অঞ্জলি জুয়েলার্স না, এটাও লোকাল জুয়েলার্স থেকেই করা। আর আমার জীবনের প্রথম রিসলেট হচ্ছে এইটা, যেটা আমাকে আমার দিদি জামাইবাবু দিয়েছিল আমার বিয়েতে। এইটাই হচ্ছে প্রথম, যেটা টুপুর তো বিয়ের পরপরই চলে আসে, তো তখন এটাই পরতাম কারণ কোলে নিতে সুবিধে হতো। হ্যাঁ, তো তখন এইটাই হচ্ছে সেটা, যেটা দেখে সবার মনে হয়েছিল যে বা এটাতে তো বাচ্চার গায়ে দাগ ফাগ পড়ে না, বাচ্চার তো সমস্যা হয় না। তারপর থেকে বাকি বাকি সবগুলো টুকটুক টুকটুক করে দেওয়া হয়েছে। আর এটা তো এই কয়েকদিন আগে ছিল। তো এখন আমি এইটা দেখিয়ে বরকে বললাম যে এটা আজকে মিশো থেকে এসেছে। আমাকে তাকালো, থাকি বললো কেন মিশো কেন, আরগুলো কোথায়? তো আমি বললাম সবই তো লকারে, আর এখানে কটা আছে, ওগুলো সারিয়ে নিলেই হয়। আমি ভেবেছিলাম অন্য কিছু বলবে, কিন্তু বড় আমার ইদানিং চালাক হয়ে গেছে, সে আর কিছু বললো না, সারিয়ে নিলেই হয়। সোনার যা দাম, সত্যি কথা, এখন আর অত চটপট করে বানিয়ে দাও বলে গান ধরাও যায় না। অনুচিত কি ব্যাপার? নোয়াটা কোথায় গেল আবার? আরে ওই তো চোখের সামনেই আছে। ঠিক আছে, এগুলো সারাতে হবে। ব্রেসলেটটা অঞ্জলি জুয়েলার্স থেকে কিনেছি, সেটা লকারে, খুব সুন্দর, কিন্তু কেন এত অল্প পড়াতেও এরম ভাবে ছিঁড়ে গেল, মাঝে মাঝে ভাবলেও খুব খারাপ লাগে। পুরো ঘর জুড়ে ধোঁয়া 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 একটা চলছে, তাই না কি? বাইরে খুব গান বাজছে, মার্জনা করবেন। দেখে মনে হচ্ছে না ধুনো দিয়েছি, তা নয়, কিন্তু এই যে এই খানা জ্বলছে, যেটা সেদিনকে মিতালি স্টোর থেকে কিনে আনলাম। এটা পতঞ্জলির, এটা ওই গোবর দিয়ে তৈরি, ঘুটে দিয়ে। সেটা একটা কাপ, সেটার মধ্যে একটা থাকে, তারপরে আবার একটু আমি লোবান দিয়েছি। সারা ঘরে এই যে ধোঁয়া 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 হয়ে গেছে। জাস্ট একটা কূপ ঠিকঠাক করে জ্বালালে এটা হবে। ও এটা ভেঙে, মানে প্ল্যান বহির্ভূত ভাবে হয়ে গেল। সেটা হচ্ছে ফ্রাইড রাইস। কখন করলে আলপনাদি? বাহ, কম হবে। সাড়ে 8টা বাজে, ওপরে এলাম একটু চা খেতে। নিচে ছিলাম এতক্ষণ, তো ওরা এখনো আসেনি। ডিনারের নেমন্তন্ন যদিও। জামাইবাবু খুব গম্ভীর মানুষ আর কি, আমাদের এখানে একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই। তো পুতুলদি ঠিক উল্টো নিজের প্রতি তুখোর কন্ট্রোল একটা মানুষের। মানে সন্দীপদাকে দেখলে বোঝা যায়। কোনো এককালে সুগার হয়েছিল, ধরা পড়েছিল, ভালোই, যখন ধরা পড়েছিল ভালোই ছিল। তারপর সেটা রিভার্স করিয়ে এখন ওষুধ বিষুধ সমস্ত থেকে নিজেকে মুক্ত। কাজেই প্রচন্ড, মানে কি বলবো, কন্ট্রোলে থাকে। খাওয়া দাওয়া ভীষণ নিয়ন্ত্রিত। আমি জানি না আমার এই লাল লাল ঝোল সে রাত্রেবেলায় খাবে কিনা। দিনের বেলা হলে খেত, রাত্রেবেলায় হলে খাবে কিনা জানি না। কিন্তু পুতুলদি বলেছে যে পিসির মতো করে করতে। আমার শাশুড়ি মা এইভাবেই করতেন। হয়তো বা একটা দিন পিসির শাশুড়ির রেসিপি খাবে। আর ওদের এই বাড়ির প্রতি, আমার শাশুড়িমার প্রতি, শ্বশুরমশার প্রতি প্রচুর কৃতজ্ঞতা। সন্দীপদা তো এখানকার ছেলে, আর পুতুলদি তো আসানসোলের মেয়ে। এখানে তো গ্র্যাজুয়েশন, মানে শিলিগুড়ি কলেজ থেকে পুতুলদির গ্র্যাজুয়েশন, আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন। ওদের প্রেমের সূত্রপাত হয়েছিল এখন যেখানে আমরা বসে পুজো করি, সেই মেজনাইন ফ্লোরটাতে সন্দীপদা পড়াতে আসতেন আমার ননদকে। সেখান থেকে তো কাজেই মনে হয় খাবেন ভালো করে। এমনি মানুষটি অত্যন্ত ভালো, খুব দায়িত্ববান। সন্দীপদার কথা বলছি। এই আর কি, যতক্ষণে আসবে ততক্ষণে চাটা একটু খেয়ে নিয়ে নিচে যাই। আবার শ্বশুরমশাই ছটফট করছে, বেশ ঠান্ডা লাগছে আবার। পুতুলদি ঢুকেই আমাকে একটা জিনিস দিয়ে বললেন, নে তুই তোর জন্য এনেছি। তারপর ব্যাগটা খুলে দেখি 3টে গাঁদা এবং 3টে পিটুনিয়া। আমি যে এত আনন্দিত হয়েছি যে কি বলবো। তবে এখানেই শেষ নয়, আমার জন্য আরো গিফট আছে। এক ধরনের লবণ।
ব্লগ দেখবে। মানে আমি সত্যি সিরিয়াসলি আমি না লোবানের নামই জানতাম না, জানেন? আমি জানতাম না। হ্যাঁ, সুগন্ধিত ধূপটা দিসনি, সুগন্ধিত ধূপটা দিসনি। তাহলে আমাকে তুই একটা থ্যাঙ্কস জানাই। কোন শুনলাম না তো এটা। দেখছিস তো? বলে না, আমি তোকে কি আর বলবো, তাহলে বসবই বলি। হ্যাঁ, যাতে একটু চোখটা বড় বড় কর। নাম ধরে তো ডাকতে পারি না, তখন বলছি কি তাহলে তো না, প্রথমে আরে তুমি তো সব বলে দাও। বসবাবুই বলি। হ্যাঁ, কি আর বলবো। হ্যাঁ, তখন বলছি কেন, তাহলে তো সেই হিসেবে বসবাবু আমরাও, আমিও বস, গুরুও বস। তখন আমি না তোমাদের তো নাম ধরে ডাকতে পারি, তোরা তো নাম ধরে ডাকো না, মুখটা দেখো, নাম ধরে ডাকো না, সন্ধি সন্দীপ করে ফাটাই দিচ্ছ। না না বাবা, ওরকম কেন করছিস? যাক, শেষ পর্যন্ত সেই মহানুভবের দেখা মিলল যার পিএইচডি সম্পূর্ণ হওয়ার জন্য আজকে ভোজন পর্বের আয়োজন। আসলে এটা জাস্ট একটা ছুতো। আমাদের সবার একসাথে বসতে ইচ্ছা করছিল, গপ্প সপ্প করতে ইচ্ছা করছিল, আসল কারণ সেটাই। এবার কেন খুললি বাছা? ওরা বলছিস কেন? বল দেবাশিস খায় না। ও ইদানিং ইদানিং এই যে যেখানে দেখো এত যে জ্বালানির কথা বলছে। হ্যাঁ, তোমার থেকে সবাইকে, আমাকে মামাকে, দাদাকে, হ্যাঁ আমাকে আর ওকে, হ্যাঁ পুরো তো যায়নি যথারীতি আমাদের তিনজনকে কি খাওয়া জোয়ানের আলো, জোয়ানের আলো। হ্যাঁ, তাও জোয়ানের আলোটা না খাওয়া যায়। হ্যাঁ, কিন্তু সকালবেলায় হ্যাঁ আদা আর হলুদ, আদা হলুদ আর আদা পেস্ট করে সন্দীপটাও খেয়েছে। তারপর বলো আদা আর কি? হ্যাঁ, কাঁচা হলুদ, তারপর হ্যাঁ দাদাকে খাওয়াতে পেরেছে, আমাকে খাওয়াতে ঠিক নেই। বলছি আগে টক্সিক ঢুকো, ওরা তো টক্সিকই ঢোকে না, ওরা তো মাছ মাংস ডিম কিচ্ছু খায় না না। না, তো তাহলে আমাদের বডিতে প্রচন্ড সাংঘাতিক ভালো ডিটক্স ডিম। ভাই তুমি খাও। হ্যাঁ হ্যাঁ, তুই আর কত ফর্সা হবি বলতো? না না, আমি ফর্সার জন্য না, আমার পেটের থেকে আবর্জনা বেরোবে না। আমি এই ব্যাপারে মিতুলদি মানে একদম ভোট। মিতুলদি, আমি অন ক্যামেরা বলছি, আমি সম্পূর্ণ তোমার দিকে। হলুদটা খাওয়াতে পারি না। আমি নেই এর মধ্যে। তাও আমি একটুখানি ঠিক আছে, জোয়ানের আলোটা একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, ওটা খারাপ লাগে। ওটা আমি প্রত্যেকদিন ভেজাই। তাও আবার এমনি তেমনি জোয়ানের আলো খেলে হবে। তোমাকে বেঙ্গল কেমিক্যালের ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছে। বেঙ্গল কেমিক্যালের জোয়ানের আলোটা কিন্তু সত্যি ভালো। হ্যাঁ, ভালো তো। আয় মা, খেতে বস। আচ্ছা বাবু বস। বসবো বসবো দাঁড়া। কি গল্প নাকি? কি পাপড় খাচ্ছ নাকি? একটা পাপড় কি আমি খেতে পারি? দেখি ডালের পাপড় না সাবুর পাপড়? মানে ডালের নাকি আলুর পাপড়? সাবুর পাপড় বলছি। ডালের তো, তাহলে আমি একটু খাবো। আয় বস। সবাই বসবে। কি রে, ধ্যান করছিস? বাহ, ভালো, এটা ইটস আ গুড হ্যাবিট। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া, রান্না বাড়ি এগুলো তো আছেই, কিন্তু যে আড্ডা একখানা হলো না বন্ধুরা, সে কি বলবো। তো যাই হোক, তারপর টুকটুক করে এখন যা যা রান্না হয়েছে সব মোটামুটি দিয়ে দিচ্ছি। সবাই সবটুকুই খেয়েছে। সন্দীপদা অত্যন্ত মিতাহারী মানুষ, কিন্তু আজকে সন্দীপদাও সবটুকুই খেয়েছে, এমনকি মিষ্টি পর্যন্ত। মানে মিষ্টি মানে ওই রসগোল্লাটা বাদ দিয়ে বাকিটুকু সন্দীপদা খেয়েছে। এবং কালকে আবার এত নিয়ন্ত্রণ করবে যে মানে একদম ঠিকঠাক থাকবে। মানে সন্দীপদাকে দেখে শেখা উচিত সত্যি কথা, যে কোথায় কতটুকু দরকার সেটুকু একদম মানে এত সুন্দর বোঝেন যে কি বলবো। যে আজকে আমরা যদি দিতাম না খেলে, উনি না খেলে আমাদের হয়তো একটু মন খারাপ করতো, কিন্তু কাল পরশু তরশু মানে আগামীকাল আগামী পরশু এগুলো তো সব ওনার হাতে। মানে সেখানে ঠিক নিয়ন্ত্রণ করে নিজের সবটুকু ভারসাম্য বজায় রাখবেন। তো যাই হোক, পুতুল দিয়ে আমাদের মিষ্টি খেতে খুব ভালোবাসে। জানেন তো, আমার হাজবেন্ডের মামার বাড়ির সবাই মানে ভাই বোনেরা প্রত্যেকেই মিষ্টি খেতে খুব ভালোবাসে। আমার হাজবেন্ডটাও ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে।
দেখা যাক তার শর্করা রোগ কবে মানে পুরোপুরি একেবারে সন্দীপদার মতো নিরাময় হয়ে যায়। নিরাময় মানে আপাতত নিরাময়, তবে নিয়ন্ত্রণে রাখতেই হবে নিজেকে। আমার শ্বশুরমশাই আজকে সব খেয়েছে। কিছুদিন আগে শ্বশুরমশাই, দিন কয়েক আগে, আমার যেদিন রক্ত নিয়ে গেল তার 2-3 দিন আগে আমার শ্বশুরমশাইরও কিন্তু রক্ত নিয়ে গেছে, একদম সবটুকু স্বাভাবিক। তো আমি কিন্তু এখানে বরের মুখের দিকে তাকাচ্ছিলাম, বর মাথাটা একটু নাড়ালো, হ্যাঁ ঠিক আছে খেতে চাইছে দাও। তারপর মিষ্টি, দই, চাটনি সব খেয়েছেন আমার শ্বশুরমশাই। পরের দিন আমি ভয়েস দিচ্ছি এবং বলছি ওনার কোনো সমস্যা হয়নি। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমাদের খুব আনন্দময় একটা সন্ধে কেটেছে। সেটার জন্য পরমেশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। এরকম ভাবেই মাঝে মাঝে খুব আনন্দময় একটা সময় যদি কাটাতে পারি, তাহলে মানে এইভাবেই যেন জীবনটা কেটে যায়। ওই একটা গান আছে না, এমনি করেই যায় যদি দিন যাক না, সত্যিই তাই, এমনি করেই যায় যদি দিন যাক না। কাজ কম্ম টাম্মু সবকিছু গুটিয়ে একদম শোয়ার জন্য তৈরি। এখন বাজে, এই ঘড়িটা একটু ফাস্ট, এই ঘড়িতে বাজে এখন 11:15। 11:15 একটু বেশি, এই যে একটু বেশি, অ্যাকচুয়ালি এই ঘড়িটা 10 মিনিট মতো ফাস্ট, তার মানে এখন ওই 11টা একটু বেশি বাজে আর কি, 11:05 মতো বাজে। তো খুব ভালো কাটলো। পুতুল দিয়ে আমাকে খুব ভালো গিফট করেছে, আমাকে গাছ দিয়েছে, আমি যে কি খুশি। আর সরকার নার্সারির চট করে যেতে পারি না ওখানটায়, মানে কারণ আমার দূর পরে, উল্টো পরে, টোটোগুলো যেতে চায় না, রিজার্ভ করে নিয়ে যেতে হয়, খাজনা থেকে বাজনা বেশি হয়ে যায়, মানে আমাদের এখান থেকে লাইনটা পেরিয়ে যেতে অসুবিধাই হয়, যার ফলে আমি বিনাস মোড় থেকে কেনার চেষ্টা করি। সেটা সরকার নার্সারি, খুব ভালো নার্সারিটা, জানেন তো আমার দেখা শিলিগুড়িতে সব থেকে ভালো নার্সারিগুলোর মধ্যে একটা, বোধহয় সব থেকে ভালো নার্সারি গাছপাড়ার দিক থেকে। তো সেটা ওই মহাবিস্থানে, আমি যেতে পারি না চট করে, তো সেখান থেকে দিয়েছে। আমি খুব আনন্দিত, খুব খুশি, বেশ এক্সাইটেড হয়েছি। পাখা চালাতে হলো, যদিও মাঝে মাঝে ঠান্ডা লাগছে, মাঝে মাঝে গরম লাগছে, ঠিক আছে, খুব খুশি হয়েছি। কিন্তু তারপর ওরা বেরিয়ে গেল, তারপর একটা কমেন্ট দেখলাম, দেখে খুব খারাপ লাগলো, আহত হলাম আমি নিজে আপনার কমেন্ট দেখে। যতবার আপনি আমাকে এই বৃত্তান্ত নিয়ে কমেন্ট করেছেন, আমি ততবার আপনার কমেন্টের নিচে উত্তর দিয়েছি। আপনি কমেন্টগুলো দেখেননি, সেটা কি আমার ভুল বলুন তো? আমি তো চাইছি আপনাদের সবাইকে হেল্প করতে। খুব আতান্তরে যারা পড়েছেন তারা যদি আমাকে বলেন যে আপনারা আমার শ্বশুরমশাই সাহায্য চান, উনি তো বসেই আছেন সাহায্য করার জন্য। হ্যাঁ, মাঝখানে কিছু কিছু মানুষজনকে, তাকে যেমন একজন বলেছিলেন যে আমার ছেলের জয়েন্ট এন্ট্রান্সে এবার হবে কিনা সেটা যদি একটু কাকাবাবু বলে দেন, এইরকম ভাবে বলে যে উনি কি ভগবান? হ্যাঁ, উনি জন্ম সময় টময়গুলো দিয়ে দিলে, নির্দিষ্ট নিখুঁত সময়, জন্মস্থান এবং জন্মদিন, সাল সব বলে দিলে, একটা ছক মতো করে দেন, তাতে করে বলে দিতে পারেন যে এই সময়টা ভালো যাবে, এই সময়টা খারাপ যাবে। অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনারা ওই ধারণা করে, অ্যাস্ট্রোলজাররা ভগবান নয়। হ্যাঁ, তো ওটা যারা যেগুলো বলে ওই বিশেষ একটি অ্যাপের মাধ্যমে বলে, তো ওটা ওই বিশেষ অ্যাপেতেই করা যায়। মানে আমি জানি না ওটা, মানে অন্য কোনো জ্যোতিষ হয়তো বলতে পারেন, কিন্তু আমার শ্বশুরমশাই ওরকম ভাবে বলেন না। তো কাজে আমি ওই ধরনের ইয়েগুলোকে খুব একটা মানে বলে যে না আসলে এইরকম উত্তরগুলো আমার শ্বশুরমশাই দিতে পারেন না, এগুলোই আমি বলে থাকি সাধারণত। কিন্তু যারা খুব বেশি অসুবিধায় আছেন তাদের তো আমি বলবোই, কিন্তু বসেই আছেন এটার জন্য। আর আপনারা বলুন যে আপনারা এগুলো জানাবেন কেমন করে আমাকে, যে আপনার নাম কি, জন্মস্থান, জন্মদিন, জন্ম সময়, একটা ফোন নাম্বার লাগবে। তো আমি তো আমার ফোন নাম্বার বা ওনার ফোন নাম্বার ইউটিউবে তো দিতে পারবো না। আর সেটা যেখানে আমি দিতে পারবো, যেখানে আপনারা এটা দিতে পারবেন আমাকে, অর্থাৎ আপনাদের যে পুঙ্খানুপুঙ্খ ডিটেলগুলো, সেটা হয় মেসেঞ্জার, না হলে ইনস্টাগ্রাম। তা আমি তো ইউটিউবেতে সে দিতে পারবো না, তো শুধু ইউটিউবেতে কমেন্ট করে আমাকে কি লাভ? তাহলে আমি তো সেটাই বলেছিলাম কমেন্টে, যে আপনি হয় আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করুন, না হলে মেসেঞ্জারে যোগাযোগ করুন, করে আমাকে দিয়ে দিন, তারপরে আমি আপনাকে দিয়ে দেবো যদি তেমন হয়। আর যার এটা করছিলেন, যার হাজবেন্ডের এটা, সে তো তার সাথে আমার নিয়মিতই ফোনে কথা হয় বা সেগুলো কিছু, সেও তো আমার ইউটিউবের সৌজন্যেই দেখা সাক্ষাৎ। তো কাজে এইভাবে করে কমেন্ট করবেন না, আমার সম্পর্কে ভুলভাল একটা ধারণা সকলের মনে যায়। আমি এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনি আমাকে সত্যি এর আগে কয়েকবার বলেছিলেন, যতবার বলেছিলেন ততবার সেই কমেন্টের নিচে আমি কমেন্ট করে বলেছি আপনি আমার সাথে হয় ইনস্টাগ্রামে, না হলে মেসেঞ্জারে যোগাযোগ করুন। সেটা আপনি দেখেননি, সেটা তো আমি কি করতে পারি বলুন? তো যাই হোক, আশা করছি ব্যাপারটা এবার ক্লিয়ার হলো। আর ওরা যখন গেল, তারপর হঠাৎ করে কেমন মন খারাপ হয়ে গেল। আর কি সব ভালো একটা সময় কাটালাম না, তারপর হঠাৎ করে মনটা কেমন খারাপ হয়ে গেল, মানে এই কমেন্টের প্রেক্ষিতে না, ওরা চলে যাওয়ার জন্য আর কি। তো যাই হোক, তারপর এখন আমার মনে হচ্ছে যে আমার শ্বশুরমশাই বেরিয়ে যাওয়ার পর বললো যে, বললেন আর কি যে সুমনদা আসবেন হয়তো জানুয়ারি মাসে, আবার সুমনদা আসলে বা তো ঝড়ের মতো এলো, বেরিয়ে গেল, তো আবার একটা এরকম গেট টুগেদার আমাদের বাড়িতেই হবে হয়তো বা। তো দেখা যাক, আর সাহেব আছে চাষা, ভালোই লাগে এরকম হই হট্টগোল মাঝে মাঝে হলে, আনন্দময় হই হট্টগোল, খুব খুব আনন্দ হলো আজকে অতটুকু সময়। কিন্তু পুতুল দি নিজে ভীষণ পজিটিভ একটা মানুষ, ওরা সকলেই, মানে
কি বলবো, জাদু কি পুড়িয়া বলে না, তাই দেখলেই মনটা ভালো হয়ে যায়। আপনারা নিজেরাও সেটা হয়তো কিছুটা ফিল করলেন। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে। আজকের দিনের জন্য বিদায় নিই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।